আসসালামু আলাইকুম এভরিওয়ান। 5 বছর পর গল্পের 8 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সায়ন রুমের এক কোণে বসে গভীর মনোযোগে তাকিয়েছিল বিশাল স্ক্রিনে। সিসিটিভি ফুটেজগুলোতে নিঃশব্দে চালাচ্ছিল তার তীক্ষ্ণ দৃষ্টি। 3 বোনের গল্প, আয়রার রাগ, আলতাফ চৌধুরী গিয়ে দেখা করা, সবকিছু সে দেখছে নিঃশব্দে। তার চোখে যেন আগুন, তার ঠোঁটের কোণে এক কঠোর দৃঢ়তা। আয়রা খেতে আসেনি, সবাই এত করে বলছে তবু শুনছে না সে। মেয়েটার স্পর্ধা যেন মাথা ছাড়িয়ে যাচ্ছে। সায়ন ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার গলায় কোনো উচ্চস্বরে রাগ নেই, কিন্তু ঠান্ডা গলায় সে বলল, তা যে আগুনের চেয়েও বেশি ভয়ঙ্কর। লাইলা, সেতু, আয়রা রুম খুলে দাও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। লাইনের ওই প্রান্তে দুইজনে মুহূর্তেই সাড়া দিল। লাইলা এক ঝটকায় চাবি ঘুরিয়ে রুমের লক খুলে দিল। সেতু ভিতরে ঢুকে কিছুটা গম্ভীর গলায় বলল, ভালোভাবে বললাম, কিন্তু তুমি তো শুনলে না। এখন সায়ন স্যার নিজে আসছে রুমে। আয়রা ধীরে ধীরে চোখ তুলল। তার বুকের ভেতরটা ধুকবুক ধুকবুক করছে, কিন্তু সে বাইরে থেকে সেই ভয়টুকু দেখতে দেয় না কাউকে। চোখে তার একরকম অভিমান, একরকম অভিজ্ঞতা। আসুক, ভয় নাই আমার, আমি মুখোমুখি হতে। এইবার আমিও বলবো আমার কথা, আমার ঘৃণা, আমার যন্ত্রণা। আমার এসব ভাল লাগছে না, আমি কারো হুকুম মানতে রাজি নয়। আয়রা যতই মুখে মুখে বড় কথা বলুক না কেন, সায়ন নামটার সঙ্গে এক অদ্ভুত ভয় জড়িয়ে আছে তার অন্তর গভীরে। ভয়টা যেন হিমশীতল স্রোতের মতো বুকের ভেতর বয়ে যায়। প্রতিটা নিঃশ্বাসে টের পাওয়া যায় সেই অস্থিরতা। সায়নের সামনে সে কখনোই ঠিকঠাক কথা বলতে পারে না। সাহসী মুখোশ পড়লেও অন্তরটা কাঁপে আতঙ্কে। যখন শুনল সায়ন তার রুমে আসছে, যেন শরীরের সব রক্ত জমে গেল। তড়িঘড়ি করে সে উঠে দাঁড়ালো। যেই এই ভয়ঙ্কর ছায়া থেকে পালাতে পারলেই বাঁচে, সেই জন্য ডাইনিং রুমের দিকে যাওয়ার জন্য দরজা খুলে বের হলো সে। ঠিক তখনই ঠিক সামনে সায়নের সাথে তার দেখা। প্রথমবারের মতো তারা মুখোমুখি। এক মুহূর্তে সময় থমকে গেল। সায়নের দৃষ্টি যেন আগুনের মতো রক্তরঙা, চোখে ঝলসে ওঠা রাগ, তীব্রতা আর অসহনীত হিংস্রা। তার ঠোঁটেও লেগেছিল লালচে রক্তের আভা, যেন সদ্য শিকার করে আসা কোনো মাংসপেশী জানোয়ার। 6 ফুট 2 ইঞ্চি দৈর্ঘ্য, সুঠাম দেহ, প্রশস্ত বুক আর পেশিতে বাঁধানো শরীর নিয়ে দাঁড়িয়ে থাকা সেই পুরুষটির সামনে আয়রা যেন নিজের নিঃশেষ অস্তিত্ব টের পেল। তার পরনে সাদা শার্টে আরো ভয়ানক লাগছিল তাকে, ঠিক যেন বরফের মতো সাদা শরীরের মাঝে লুকিয়ে থাকা কোনো হিংস্র দানব, যা চোখে আঙ্গুলে পুরো জগৎ পুড়িয়ে ফেলতে পারে। আয়রা মনে হচ্ছিল সে দাঁড়িয়ে নেই, সে যেন দৃষ্টির আগুনে পুড়ে যাওয়া ছাই। সায়নের এক দৃষ্টিতে তার শরীর অবশ হয়ে গেল, বুক ধরপর করতে লাগলো, গলা শুকিয়ে কাঠ। তার মনে হচ্ছিল এই মানুষটা মুহূর্তে তাকে গিলে ফেলবে। শরীরটা যেন আর নিজেকে ধরে রাখতে পারল না। এক প্রচণ্ড ঝাপসা ঘূর্ণি নেমে এলো তার চোখের সামনে, এবং ঠিক সেই মুহূর্তে আয়রার পা দুটো বেঁকে গেল। সে ধপ করে পড়ে গেল মেঝেতে। এত বড় মেয়ে হয়েও বাচ্চাদের মতো কুকড়ে থাকিস কেন সবসময়? সায়নের কণ্ঠে ছিল উপহাস মেশানো বিরক্তিতা। আমাকে কি হিংস্র কোনো দানব মনে হয় তোর, যে তোকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো? তার ঠোঁটে বাঁকা এক তাচ্ছিল্যর হাসি। সে আরো এক পা এগিয়ে এসে নিচু গলায় ফিসফিস করে বলল, উঠে দাঁড়া, অভিনয় বন্ধ কর এবার। আর ভয় পেলে মনে কর, বাইরের ভয় পেলে হাঁপানি রোগীদের মতো লাগে তোকে। এসব নাটক দেখার সময় নেই আমার। সায়নের কণ্ঠ ছিল এক ধরনের কাঁপন, রাগে, বিরক্তিতে, আর গভীর তাচ্ছিল্য ঠাসা সেই কণ্ঠ আয়রার গায়ে শীতল ছায়া ফেলে গেল। ভয়ার্ত চোখে আয়রা তাকিয়ে রইল সায়নের দিকে, দৃষ্টি যেন আটকে গেছে তার। সায়নের কণ্ঠস্বর, চেহারা, ভঙ্গি, চোখে রক্তচক্র দৃষ্টি, সবকিছুতে যেন তাকে থামিয়ে দিয়েছে। ভয় আর অবচেতনের টানে সে দেয়াল ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পা যেন বিশ্বাসঘাতকতা করলো আবার। ধপ করে লুটিয়ে পড়ল সে, আর ঠিক সেই সময় সায়নের দুটি শক্ত বাহু তাকে ধরে ফেলল। এক মুহূর্তে যেন সময় থেমে গেল। এতটা অপ্রত্যাশিত, এতটা ঘনিষ্ঠ স্পর্শ। আয়রা অবচেতন অবস্থায় চোখ বন্ধ করে ফেলল, যেন অন্ধকারে গা ঢাকা দিল সে বাস্তব থেকে পালাতে পারবে। সে জানে না এবার কি হবে, কিন্তু কতক্ষণ আর এভাবে চোখ বন্ধ করে থাকা যায়। ধীরে ধীরে চোখ মেলতে দেখতে পেল প্রশস্ত এক বুকে সে বন্দি। সায়নের শক্ত বাহুতে এমনভাবে চেপে আছে সে, নড়ার জোর নেই। মনে হচ্ছে লোহার কোনো খাঁচায় আটকে গেছে তার শরীরটা। সায়নের ভেজা শরীর, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে আয়রার গালে, ঠোঁটে। সেই স্পর্শে হুঁশ ফিরে এলো তার। তারপর, আমাকে ছাড়ুন প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমি সরে যাচ্ছি, আয়রা কাঁপা গলায় বলে উঠল। সায়ন এক চিলতে হাসি দিয়ে নিচু গলায় বলল, কই, আমি তো তোকে দেখতে পাচ্ছি না, কিভাবে মরছিস তুই? প্লিজ প্লিজ ছাড়ুন আমাকে। আর তারপরেই ভেঙে পড়ল কান্নায়। চোখে জল যেন বন্যায় পানিতে মতো গড়িয়ে পড়ছে তার। সায়নের মুখটা এক মুহূর্তের জন্য অরাস হয়ে গেল। তারপর সে তাড়াতাড়ি করে আয়রাকে ছেড়ে দিল। সারা পেয়ে আয়রা যেন দম ফিরে ফেল তার, আর এক মুহূর্তে দেরি না করে ছুটে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে ধপ করে বিছানায় পড়ে গেল। তার শ্বাস ধরপর করছে, বুকটা যেন ফেটে যাবে। আয়রা এবার হু হু করে কাঁদতে লাগলো, যেন মনে হচ্ছে তার ভয়ঙ্কর মৃত্যুপুরী থেকে ফিরে এসেছে সে।
সায়নের প্রতি আয়রার ভয় তা শুরু হয়েছিল ঠিক আজ থেকে 7 বছর আগে। তখন আয়রা ক্লাস 6-এ পড়ে, কাঁচা কাঁচা বুদ্ধি আর শিশুসুলভ সফলতা ভরা এক দুষ্ট মেয়ে। আর সায়ন সদ্য কৈশোর পার করে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম বর্ষের ছাত্র। দুই পরিবার তখন ছিল অপার সৌহার্দ্য, কারণ চৌধুরী পরিবারের বড় ছেলে লতিফ চৌধুরী তখন জীবিত ছিলেন। পরিবারের সবাই প্রায়শই ট্যুরে যেতেন, একত্রে সময় কাটাতেন, ভালোবাসতেন। তেমনি এক সফরে গিয়েছিলেন বান্দরবানে। সেই সফরেই ঘটে এক মর্মান্তিক ঘটনা, যা আয়রার মনে সায়নের ছায়া আঁকা ভয়ঙ্কর রঙে। ঘন জঙ্গলের ভিতর হঠাৎ করে আয়রা নিখোঁজ হয়ে যায়। সবাই ছুটে বেড়ায় তাকে খুঁজতে। ভয়ে আর উষ্ণকঠা স্থির হয় মরুভূমির নিস্তবতা। কিন্তু আয়রাকে সবার আগে সায়ন খুঁজে পায় জঙ্গলের গভীরে, নিঃশব্দে কাঁপতে থাকা ছোট্ট এক অবয়ব। তবে আয়রার হারিয়ে যাওয়া নিখুঁত ভুল করে পথ হারানো ছিল না। একদল বকাটে ছেলে ফাঁদে পড়ে গিয়েছিল সে। ছোট আয়রাকে জোর করে টেনে নিয়ে যায় গভীরের জঙ্গলের দিকে। চিৎকার, কান্না আর অসহায়ত্ব ভেঙে পড়েছিল আয়রা। ঠিক তখনই হঠাৎ ঝড়ের মতো সেখানে হাজির হয় সায়ন। সে সময় সায়ন কেরাতে শেখাতো এক তরুণ, হাতে সামান্য ফাইটিং দক্ষতা, কিন্তু চোখে ছিল আগুন। সে নিজেকে প্রাণের পরোয়া না করে বখাটেদের সঙ্গে লড়াই শুরু করে দেয়। প্রথমে ওরা হেসেছিল, এই ছেলেটা একা আমাদের থামাবে। কিন্তু সায়নের প্রথম ঘুষি, প্রথম লাথি ওদের হাসি থামিয়ে দিয়েছিল। হঠাৎ এক বকাটে ছেলে পকেট থেকে ছুরি বের করে সায়নের দিকে ছুড়ে আসে। রাগে আতঙ্কে বাঁচার তাগিদে কিন্তু সায়ন ছুরি ছিনিয়ে নেয়। একের পর এক ছুরিকাঘাত করতে থাকে তাকে, একজন ও দুজন, 6জন। সেদিন জঙ্গলে আয়রা চোখের সামনে দেখেছিল 6টা প্রাণ ঝরে যেতে। রক্ত মাখা সায়নের হাত, নিঃশব্দে কাঁপতে থাকা পাতার ফাঁকে তার চোখ, সব মিলে সে দৃশ্যটা হয়ে গিয়েছিল আয়রার দুঃস্বপ্ন। ছুরির আঘাত থেকে চুইয়ে পড়া রক্ত দেখে সে জ্ঞান হারিয়ে ফেলে। যে একদিনে রক্ষা করেছিল তাকে অন্যদিকে মেরে ফেলেছিল 6জন মানুষকে। আয়রার শিশু মন আর বুঝে উঠতে পারেনি সায়ন কি নায়ক নাকি ভয়ানক খলনায়ক। সেদিন সে ভয়ানক অভিজ্ঞতার পর আয়রার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেত, সায়ন কি আসলে মানুষ? আয়রার ভিতরে জন্ম নিয়েছিল এক ভয়ানক অবিশ্বাস। একটা মানুষ কিভাবে এতটা নৃশংসতা হতে পারে? হ্যাঁ, সে বাঁচিয়েছিল আয়রাকে, কিন্তু 6টি প্রাণ একসাথে কিভাবে নিতে পারল? রক্তমাখা হাতে দাঁড়িয়ে থাকা সায়নকে আর অস্বাভাবিক মনে হয়নি আয়রার। আয়রা ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। সায়নের সামনে এলো, গলা শুকিয়ে যেত, বুক ধড়ফড় করত। সে বুঝতে পারে এভাবে ছাদের নিচে থাকলে নিজেকে আর সামলাতে পারবে না। একদিন সাহস করে মা রাহিনুল বেগমকে বলে সে নানু বাড়ি গিয়ে থাকতে চায়, পড়াশোনা ওখান থেকে চালিয়ে যাবে। মা বুঝতে পারে না পুরোটা, তবে মেয়ের চাহিদা মেনে নেয়। এরপর আয়রা চুপিসারে বাড়ি ছেড়ে চলে যায় নানু বাড়িতে। তারপর কেটে যায় সময়। সায়নের সঙ্গে আয়রার প্রায় 2 বছর ধরে দেখা হয় না। 2 বছর পর সায়ন যখন বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষে, তখন তার বয়স মাত্র 21, আর আয়রা তখন ক্লাস 8-এ। এই সময় গড়াচ্ছিল নিজেদের মতো করে। কিন্তু হঠাৎ করে নেমে আসে ঘোর অন্ধকার। সায়নের বাবা লতিফ চৌধুরী অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন সবকিছুতে ছন্দ ভেঙে দেয়। মৃত্যুর পর স্বাভাবিক নিয়মে উত্তরাধিকার সূত্রে লতিফ চৌধুরী সুপুত্র সম্পত্তির মালিক হয় সায়ন। বাড়ি, ব্যবসা, জমি জমা সব জায়গা সায়নের নামে লেখা হতে থাকে। কিন্তু এই সত্য আলতাফ চৌধুরী কিছুতেই মেনে নিতে পারে না। তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন, এই ছেলেটা, এই পুচকে ছেকরা আমার সমান সমান পাবে অসম্ভব। প্রভাবশালী আলতাফ তখন নিজের বাবাকে কামরান চৌধুরীকে ব্যবহার করে জাল কাগজপত্র, ভয়, ভীতি, চক্রান্ত সবকিছু দিয়ে সম্পত্তির মালিকানা নিজের নামে কুড়িয়ে নেয়। শেষ পর্যন্ত একদিন সায়ন আর তার মাকে বাড়ি থেকে বের করে দেয়। কোনো সহানুভূতি, কোনো সুযোগ বা সময় দেয়নি। সেদিন রাস্তায় দাঁড়িয়ে থাকা সায়নের চোখে অপমান, অসহায়তা আর আগুন সব একসাথে জমেছিল। সে চেষ্টা করেছিল নিজের প্রাপ্য ফিরিয়ে আনতে। দরজায় দরজায় ঘুরেছে, কাগজপত্র, আইনজীবী, মায়ের চোখে কান্না, সব মিলিয়ে এক দীর্ঘ লড়াই। কিন্তু সায়নের হাতে তখন কোনো ক্ষমতা ছিল না, ছিল না যথেষ্ট সম্মান। 21 বছরে এক তরুণের সামনে যখন ছিল তবু শূন্যতা আর প্রতিশোধের আগুন। বাবার সম্পদ ফিরিয়ে আনতে না পেরে সায়নের মাথা রক্ত উঠে গিয়েছিল সেদিন। সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর বুকে জমে থাকা অপমান, হেরে যাওয়া তীব্র কষ্ট, সবকিছু মিলিয়ে সে ভীষণভাবে ভেঙে পড়ে। আর সে রাগ করে তখন আয়রার অপহরণ করে। সায়ন মনে করেছিল আয়রা তো আলতাফ চৌধুরীর সবচেয়ে প্রিয় মেয়ে, তাকে ভয় দেখালে তিনি নিশ্চয় প্রাপ্য সম্পদ ফিরিয়ে দেবে। কিন্তু সায়নের ধারণা ভুল ছিল। আলতাফ চৌধুরী যে এতটা নিষ্ঠুর, হৃদয় শূন্য, তিনি মেয়ের জন্য একটিবারও কাঁপলেন না, একটিবারও বললেন না আমার মেয়েকে ফিরিয়ে দাও, তোমার সব সম্পদ নিয়ে নাও। সায়নের মধ্যে তখন আগুন জ্বলে উঠে। সে রাগে উন্মাদ হয়ে আয়রার গলায় ছুরি ধরে বসে। আয়রার চোখে তখন প্রাণ হারানোর ভয়। সে ভয়ে কাঁপতে থাকে আর ভাবতে থাকে আর সায়ন তাকে মেরেই ফেলবে, সেদিন ওই 6জন ছেলেকে যেভাবে মেরেছিল। কিন্তু আয়রার মায়া ভরা চোখের দিকে তাকে সায়নের হাত কাঁপে। সে আয়রার গলা থেকে ছুরি নামিয়ে নেয়, নিজের মুখে নিজে চড় মারে, মাথা 2 হাতে চেপে ধরে বসে পড়ে। আর
আর অঝরে কাটতে থাকে আর বলতে থাকে এটা সে কি করছে। সম্পদের জন্য আর আয়রাকে সে মারছে। সে তো আমার চাচাতো বোন, আমার আয়রা। আমি কি করে এই ভুলটি করতে পারলাম। এইদিকে আয়রা তখন ভয়ে একেবারে মৃত্যুর কাছাকাছি। তার ঠোঁট কাঁপে না, চোখে জল নেই, শুধু দাঁত লেগে গেছে। শীতল আতঙ্ক তার শরীরটা জমিয়ে ফেলেছে। সায়ন তখন বুঝে যায় সে আবার সমস্ত সীমা পেরিয়ে গেছে, এই কাজটা তার করা উচিত হয়নি। তৎক্ষণাৎ সে আয়রাকে কুলে তুলে নিয়ে যায় তার নানা বাড়ি। আয়রাকে সেখানে রেখে সে সবার আড়ালে চলে যায়, যেখান থেকে তাকে আর কেউ খুঁজে পাবে না। এইদিকে আয়রা তো এসবের কিছুই বুঝে না। সে শুধু দেখেছে ছুরি হাতে দাঁড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর সায়নকে। সে শুধু ভাবে এই মানুষটা তাকে শেষ করে দেবে। তারপর থেকেই সে সায়নের নাম শুনলে ভয়ে কেঁপে ওঠে। তার স্বপ্নে বারবার আসে সেই রক্তমাখা ছুরি। বারবার সে দেখে সায়নের চোখের আগুন, মুখে হিংস্রতা, আর তার শরীর চিরে দিচ্ছে বারবার। সে সায়নকে শুধু ভয় পায় না, সে তাকে ঘৃণাও করে। ঘৃণা করে তার অস্তিত্ব, তার নাম, এমনকি তার ছায়াকেও। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।